শুধু ব্যাটারদের ব্যর্থতাই নয়, বোলারদের ব্যর্থতাও কিন্তু এই নিউজিল্যান্ডের এগেনস্টে ওডিআই সিরিজ হারের ভারতের অন্যতম একটা বড় রিজন ছিল বলে আমি মনে করি। স্পেশালি মিডিল ওভার্সে ভারতের বোলাররা একবারই থ্রেড জেনারেট করতে পারেনি ব্ল্যাক ক্যাপস ব্যাটারদের। খেয়াল করে দেখবেন যে দুইটা ম্যাচে ভারত হেরেছে, ওই 10 থেকে 40 নম্বর ওভারে ভারতের বোলাররা কিন্তু সেভাবে উইকেটই তুলতে পারেনি। দ্বিতীয় ম্যাচে ওই 10 থেকে 40 ওভারের ওই পার্টিকুলার মিডিল ফেজে মাত্র দুইটা উইকেট তুলেছে, তাও মাঝখানে একটা 162 রানের ম্যামথ পার্টনারশিপ হয়ে যাওয়ার পর ম্যাচটা তখন নিউজিল্যান্ড নিজেদের গ্রিপে অলমোস্ট পুড়ে ফেলেছে। ওই জায়গা থেকে তখন শেষের দিকে গিয়ে কুলদীপ যাদব তার স্পেলের বোধহয় সম্ভবত পেনাল্টিমেট ওভারে একটা উইকেট জেনারেট করেছিলেন। আর এরপর এই লাস্ট ওয়ানডে ম্যাচে ওই গতকালের ম্যাচটায় ওই পার্টিকুলার মিডিল ফেজে ভারত মাত্র একটা উইকেটই তুলতে পেরেছিল। আর তারপরই ওই ফোর্থ উইকেটে ওই 219 রানের যে পার্টনারশিপটা গড়ে উঠলো, সেটাই বলতে গেলে টোটালি ভারতকে ম্যাচ থেকে ছিটকে দিল। এই যে মিডিল ওভার্সে উইকেট না তুলতে পারার যে ব্যর্থতা, এই পার্টিকুলার রিজনটার জন্যই আমি মনে করি লাস্ট দুইটা ম্যাচে নিউজিল্যান্ড কমফোর্টেবলি ভারতের বোলারদের উপর স্রেফ রোলার কোস্টার চালিয়ে দিয়ে ম্যাচটা জিতে গেছে। ইভেন প্রথম ম্যাচে আপনি হয়তো বলতে পারেন যে মিডিল ওভার্সে তো ভারতের বোলাররা উইকেট তুলেছিল, কিন্তু খেয়াল করে দেখবেন ফার্স্ট ম্যাচে আবার নিউজিল্যান্ডের ওপেনিং জুটিতে একটা সেঞ্চুরির পার্টনারশিপ হয়ে গেছিল। ইভেন ওই ওপেনিং পার্টনারশিপটা ভাঙতে ভারতের বোলারদের সময় লেগে গেছিল প্রায় 22টা ওভার। মানে দেখা যাচ্ছে ওপেনিং জুটি দ্রুত ভেঙে দিলে বা ওপেনারদের দ্রুত প্যাভিলিয়নে ফেরত পাঠিয়ে দিলে মিডিল ওভার্সে ভারতের বোলাররা এই রিসেন্ট পাস্টে ওডিআই ফরম্যাটে উইকেট তুলতে একেবারেই ব্যর্থ হচ্ছে। আর ওপেনাররা যদি একটা বড় পার্টনারশিপ বা 3 ডিজিটের পার্টনারশিপ করে দেয়, তারপরে হয়তো মিডিল ওভার্সে তারা উইকেট তুলছে, কিন্তু ওই ওপেনারদের ওই সলিড স্টার্টটাই কিন্তু পরবর্তীতে অপোনেন্ট টিমের মিডিল অর্ডার কিংবা লোয়ার মিডিল অর্ডারকে মানে না চাইতেও বুস্ট করে দিচ্ছে। এই পার্টিকুলার জায়গাতে ভারতের এই বোলিং লাইন আপে, এই ওডিআই সেট আপের বোলিং লাইন আপে যে যথেষ্ট খামতি রয়েছে, এই হার্ষিত রানা, প্রসিদ্ধ কৃষ্ণা, মোহাম্মদ সিরাজ, কুলদীপ যাদব, এরা যে পারফেক্ট বোলার নয় এখনও পর্যন্ত, বা এরা এই পার্টিকুলার সিরিজে নিজেদের বেস্ট আউটপুট যে ডেলিভার করতে পারেনি। ইভেন এর আগের সিরিজেও সাউথ আফ্রিকার এগেনস্টেও তারা যে নিজেদের সেরা ছন্দে একেবারেই ছিলেন না, সেটা তাদের বোলিং দেখেই ওভারঅল বোঝা গেছিল, যেখানে তারা নিয়ম করে প্রায় প্রত্যেক ম্যাচেই 300-র উপর রান কনসিড করেছে অপোনেন্টকে। এই জায়গায় আমাকে বলতেই হবে মোহাম্মদ সিরাজ হয়তো রান কম বিলিয়েছেন, তার ইকোনমিটা 5-এর নিচে ছিল এই পার্টিকুলার নিউজিল্যান্ডের এগেনস্টে 3 ম্যাচের ওডিআই সিরিজে, কিন্তু অ্যাজ আ সিনিয়র বোলার অর অ্যাজ আ লিডিং অর ফ্রন্টলাইন পেস বোলার মোহাম্মদ সিরাজের থেকে যে পারফরমেন্সটা টিম প্রত্যাশা করে সেটা কি তিনি পূরণ করতে পেরেছেন আদৌ? 3 ম্যাচ মিলিয়ে তিনি মাত্র 3টা উইকেট শিকার করেছেন। মানে তার বোলিং অ্যাভারেজ তো মানে একেবারে জাস্ট আউট অফ দ্য কাউন্ট হয়ে গেছে বলতে পারেন। তিনি যদি ব্রেক থ্রুই এনে দিতে না পারেন টিমকে, তাহলে তিনি আর কিসের লিডিং পেস বোলার হলেন? বুমরা বা শামির অনুপস্থিতিতে মোহাম্মদ সিরাজের উপরে কিন্তু এই পার্টিকুলার সিরিজে ভারতীয় দলের অনেক ভরসা ছিল, কিন্তু সেই ভরসা তিনি মেটাতে একেবারে স্রেফ ব্যর্থ হয়েছেন বলা যায়। লাস্ট দুইটা ম্যাচ মিলিয়ে তিনি মাত্র একটা উইকেটই শিকার করতে পেরেছেন। এটা ডেফিনেটলি মোহাম্মদ সিরাজের মতো পারফর্মারদের থেকে একেবারেই কিন্তু প্রত্যাশিত ছিল না। এছাড়া হার্ষিত রানা, তিনি ভারতীয়দের মধ্যে এই পার্টিকুলার সিরিজে সবচেয়ে বেশি উইকেট পেয়েছেন ঠিকই, কিন্তু তার ইকোনমি তো একেবারেই মানে তার হয়ে ভালো কথা বলছে না। 7-এর উপর চলে গেছে তার ইকোনমি, তার অ্যাভারেজও মানে একেবারে জাস্ট ধরা ছোঁয়ার বাইরে। তিনি এত অজস্র পরিমাণে রান বিলিয়েছেন লাস্ট দুইটা ম্যাচে, যেখানে কিন্তু মানে তার বোলিং মানে ফিগারটা একেবারেই কিন্তু তার হয়ে ঠিকভাবে কথা বলছে না। লাস্ট ম্যাচে তিনি 10 ওভারে 84টা রান বিলিয়েছেন, যদিও 3টা উইকেট পেয়েছেন, কিন্তু ওই 3টা উইকেটের ভ্যালু কিন্তু সেভাবে আর থাকছে না যদি তিনি মিডিল ওভার্সে অজস্র হারে রান বিলিয়ে থাকেন। আর যে পার্টিকুলার জায়গায় ড্যারিয়েল মিচেল আর গ্লেন ফিলিপস তাকেই মূলত টার্গেট করেছিল ওই মিডিল ফেজে, বা পার্টিকুলারলি ওই দ্বিতীয় স্পেলে যখন তিনি বোলিংটা করতে এসেছিলেন, জায়গা মতো তিনি তো বলটা রাখতেই পারেননি। ইভেন তার বোলিংয়ে যে ভ্যারিয়েশনগুলো প্রয়োজন সেইগুলো কিন্তু তিনি সঠিক সময় জেনারেট করতে পারেননি। এমন নয় যে তার বোলিংয়ে কোনো ভ্যারিয়েশন ছিল না, নাকেল বল বা স্লোয়ার বল বা পেস ভ্যারিয়েশন তিনি করতে পারেন না, সব কিছুই তার হাতে রয়েছে, কিন্তু টাইম মতো সেগুলোকে তিনি প্রপারলি এক্সিকিউট করতে পারেননি, ব্যাটারদেরকে ডিসিভ করতে পারেননি। এই পার্টিকুলার জায়গাতে ধরা খেয়েছেন আরও একজন ভারতের এই পার্টিকুলার লাইন আপের ফ্রন্টলাইন বোলার বলতে পারেন কুলদীপ যাদব, যার উপর পুরো স্পিন ডিপার্টমেন্টটা তাকিয়েছিল। তিনিও কিন্তু মোটা দাগে এক প্রকার ব্যর্থই হয়েছেন। 3 ম্যাচ মিলিয়ে মাত্র 3টা উইকেট শিকার করেছেন, তার বোলিং অ্যাভারেজ চলে গেছে 60-এর উপরে, তার ইকোনমিও 7-এর উপরে। তাহলে ভাবতে পারেন কুলদীপ যাদবের মতো মানে ভারতের এই মুহূর্তে ওডিআই সেটআপের ফ্রন্টলাইন স্পিন বোলার, যার উপর কিনা অনেক ভরসা করে থাকে টিম ম্যানেজমেন্ট, তার যদি এরকম ম্লান পারফরমেন্স হয়, তাহলে রেস্ট অফ দ্য বোলারদের কীরকম ভয়ঙ্কর অবস্থাটা হবে। আর কুলদীপ যাদবের যে পার্টিকুলার জায়গায় দলের মানে বোলিং লাইন আপকে কিংবা পার্টিকুলারলি স্পিন ডিপার্টমেন্টটাকে সামনে থেকে নেতৃত্ব দেওয়া উচিত ছিল, সেটা তো তিনি একেবারেই করতে পারেননি। বরং তার এগেনস্টে প্রতিপক্ষ ব্যাটাররা এত ভালো মতো হোমওয়ার্ক করে এসছে, যেখানে মিডিল ওভার্সে কিংবা ওই লাস্টের দিকের ফেজে কুলদীপকে জাস্ট পিটিয়ে একেবারে জাস্ট ছাতু পেটা করে গ্যালারিতে আছড়ে ফেলে দিয়েছে বলতে পারেন 3টা ম্যাচেই। আর এছাড়া
প্রসিদ্ধ কৃষ্ণা অজস্র হারে রান বিলিয়েছেন, সেটা তার ইকোনমি রেটই বলে দিচ্ছে। সেই কারণে লাস্ট ম্যাচে তাকে ড্রপ করে আশদীপ সিংকে খেলানো হয়েছিল। আশদীপ সিং তার মতো পারফর্ম করার চেষ্টা করেছিলেন, তিনি তো একটা ম্যাচই খেলার সুযোগ পেয়েছিলেন, সেখানে তার মতো করে বেস্ট আউটপুট ডেলিভার করার চেষ্টা করেছিলেন, 3টা উইকেটও পেয়েছিলেন। খুব একটা বেশি ইকোনমিতে যে রান বিলিয়েছেন সেরকমটাও বলা যাবে না, কিন্তু বাদবাকি বোলারদের পারফরমেন্স কিন্তু একেবারেই আপ টু দ্য মার্ক ছিল না। বুমরা বা শামির অভাব পূরণ করার মতো ওই মানের পেস বোলার এখনও যে ভারতের ওডিআই সেটআপে আসেনি, বা এরা যে ওই লেভেলের এখনও পর্যন্ত পৌঁছতে পারেনি, সেটা মানে এই তাদের হতাশাজনক পারফরমেন্সই আরও একবার বলে দিল বা প্রকাশ করে দিল বলা যায়। আমার মনে হয় অ্যাজ আর্লি অ্যাজ পসিবল এই টি-20 বিশ্বকাপ শেষ হয়ে যাওয়ার পরপরই ভারত যে সামনে ওডিআই সিরিজগুলো খেলবে, তাতে বুমরা শামিকে অন্তত রোটেশন মেথডে হলেও তাদেরকে ডেফিনেটলি এই ওডিআই স্কোয়াডে প্রত্যাবর্তন করানো হোক খুব দ্রুতই। আর কুলদীপের যদি এইরকম খারাপ পারফরমেন্স চলতে থাকে, তাহলে আসন্ন টি-20 বিশ্বকাপে ভারতের প্রথম একাদশে তার থাকাটাও কিন্তু এক প্রকার অনিশ্চিত হয়ে যাবেই, সেরকমটা কিন্তু নিঃসন্দেহেই এখন থেকে বলে দেওয়া যায়। আর তার যদি এই খারাপ পারফরমেন্সের ধারা কিংবা এই উইকেট না পাওয়ার প্রবণতা যদি চলতে থাকে, তাহলে এর পরবর্তীতে ভারতের ওডিআই স্কোয়াডে ওই টি-20 সাইডের মতো বরুণ চক্রবর্তীকে কিন্তু আবারও ইনক্লুড করতে দেখা গেলেও যেতে পারে ভারতের টিম ম্যানেজমেন্টকে। একমত হবেন আমার এই পয়েন্টগুলোর সাথে আপনারাও কি মনে করেন ব্যাটিং ব্যর্থতার পাশাপাশি ভারতের বোলিং ডিপার্টমেন্টে স্পেশালি মিডিল ওভার্সে বোলারদের উইকেট না তুলতে পারার ব্যর্থতাটাও ভারতের এই পার্টিকুলার ওডিআই সিরিজ হারের জন্য অন্যতম বড় কারণ হিসেবে এখন উঠে আসতেই পারে? কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন।